আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দেশ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। পাকিস্তান, ভারত আবার মুখোমুখি। ইস্যু আফগানিস্তান। আফগানিস্তানের উপর ব্যাপক ধোলাই চালিয়েছে পাকিস্তান। কেন হঠাৎ করে পাকিস্তান আবার ক্ষেপলো? আবার পাকিস্তানের বিরুদ্ধে আফগান হুঁশিয়ারি দিয়েছে তারা কঠিন প্রতিক্রিয়া বড় রকম হামলা করতে যাচ্ছে আফগানিস্তান পাকিস্তানে এমন ঘোষণাও আসছে। অন্যদিকে যুদ্ধবিরতি যখন চূড়ান্ত পর্যায়ে আছে, আলোচনা চলছে, সবকিছু ঠিক। তখন ২ দেশের মধ্যে বড় যুদ্ধের প্রস্তুতির খবর আসছে এবং চীনের একজন বড় মাপের গবেষক তিনি জানিয়েছেন আগামী ৬ মাস পর আমেরিকা বড় মাত্রায় ইরানের উপর আগ্রাসন চালাবে। আর তার সম্ভাব্য প্রস্তুতি কি হতে পারে, কি হতে যাচ্ছে সব বিষয়গুলো তার বিশ্লেষণে উঠে আসছে। সেই বিষয়ে আলোচনা করব। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আপনাদের সবার কমেন্টই মোটামুটি আমার নজরে আসছে। আমি তাই দেখেছি। দর্শক, প্রথমেই আমি খবরটি দিতে চাই পাক, ভারত। নয়াদিল্লির দিকে আবার আঙুল তুলেছে পাকিস্তান। তারা বলছে আফগানকে ব্যবহার করে একটার পর একটা সন্ত্রাসী হামলার মূল পরিকল্পক নয়াদিল্লি পাকিস্তানকে উত্তপ্ত করছে। শনিবার পাকিস্তানের সিন্ধুর সীমান্ত যে অঞ্চলগুলো আছে, বলা হচ্ছে করাচির গুলিস্তান, এই অঞ্চলে আত্মঘাতী হামলায় ৩ জন পাকিস্তানের সেনা সদস্য শাহাদাত বরণ করেছে এবং এই সময় পাল্টা অ্যাটাকে ৩ জন জঙ্গি নিহত হয়েছে। ওপারে চলে গেছে ফিতনাতুল খাওয়ারিজিম, যাদেরকে বা ফিতনাতুল খাওয়ারিজিম বলা হয় যাদেরকে, টিটিপি, তেহরিকে তালেবান। এ সময় ওসমান আলী নামে একজন সন্ত্রাসীকে প্রকাশ্য একেবারে আক্রমণ স্থল থেকে পাকড়াও করা হয়, গ্রেফতার করা হয় এবং তিনি তার পুরো স্বীকারোক্তি প্রকাশ করেছেন। পাকিস্তানের ভেতরে যতগুলো হামলা হয়, প্রত্যেকটি হামলা শেষে আফগান অস্বীকার করে যে তারা এটার সাথে জড়িত নয়। কিন্তু যে হামলাটি পাকিস্তানে হয়েছে, ৩ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছে এবং আরও ৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে, মোট ৬ জন। সেই হামলায় যারা জীবিত আটক হয়েছেন তাদের মধ্যে ওসমান আলী, তিনি নিজেই প্রকাশ্যে কথা বলেছেন, সেটা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ওসমান আলী নিজে বলছেন তিনি আফগানিস্তান থেকে আসছেন এবং তিনি টিটিপি সদস্য, অর্থাৎ তেহরিকে তালেবানের সদস্য, এবং তারা এই হামলাটি করেছে এবং তাদের আরো অনেক সদস্য রয়েছে। প্রশ্ন হলো, আফগানিস্তানের এই টিটিপি বা আফগান সমর্থিত এই জঙ্গিরা, সন্ত্রাসীরা কেন প্রতিদিনই কম বেশি পাকিস্তানে হামলা করছে? পাকিস্তান বলছে যে এদেরকে প্রশিক্ষণ, অস্ত্র দেয়া, ট্রেনিং দেয়া, এভরিথিং সবকিছু করে দিল্লি এবং তাদের অর্থায়নে, তাদের অস্ত্রে, তাদের পরিকল্পনায় আফগানের এই সন্ত্রাসীরা পাকিস্তানের মধ্যে প্রতিদিনই সন্ত্রাসী আক্রমণ চালায়। নয়াদিল্লি বলছে পাকিস্তানের উচিত নিজের দিকে তাকানো। ভারত পুরোপুরি এই দায় অস্বীকার করে বলেছে নিজেদের দেশের ভেতরে সন্ত্রাসী হামলা বা জঙ্গি মদদ দেয়া বন্ধ করতে হবে পাকিস্তানকে। অর্থাৎ ভারতের উপর পাকিস্তান যে আঙুল তুলেছে এটাকে আবার রিভার্স করে দিয়েছে ভারত। আমরা বরাবরই জানি এই কাজগুলো কারা করে। কারণ এই কাজগুলোর মূল উৎসাহদাতা, অর্থদাতা, পরিকল্পক কে? এগুলোর কম বেশি সব জায়গায় সবাই জানে। তারা স্বীকার করুক আর না করুক, সত্যটা সবাই জানে। যে পাকিস্তান আফগানকে স্বাধীন করলো বা তালেবানকে ক্ষমতায় বসার জন্য যে পাকিস্তান বা আইএসআই সবচেয়ে বড় ভূমিকা রাখলো এবং গত ২০ বছর যে পাকিস্তানকে চুষে খেয়েছিল দিল্লি বা ভারত, এবং আমরা দেখেছিলাম যে আমেরিকা যখন চলে যায় আফগান ছেড়ে পালিয়ে, তখন ভারতীয়রা দূতাবাস বন্ধ করে সব পালিয়ে গিয়েছিল জীবন বাঁচাবার জন্য। যেমন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে প্রচুর কারাপ্টেড লোক পালিয়ে গেছে, প্রচুর আওয়ামী গ্রুপের লোক পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে, আমলা পালিয়ে গেছে, যারা নিজেরাই হাসিনার জন্য অন্যায় করেছে, তারা নিজেরা সে অন্যায় বুঝে পালিয়ে গিয়েছিল, জানেন তো আপনারা। কিন্তু হঠাৎ করে আসিম মনির সরকার ক্ষমতায় আসলো, ইমরান খান চলে গেল, আর তালেবান সরকার হঠাৎ করে ভারতের গ্রিপে পা দিল। দু জায়গা দুটো ভুল। তো এই মুহূর্তে
টিটিপিকে কারা ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, এটা আফগানরাও জানে, পাকিস্তানরাও জানে। তো প্রতিদিনই কম বেশি আফগানিস্তানের এই সন্ত্রাসী গ্রুপটি পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আত্মঘাতী হামলা চালায়। আত্মঘাতী বোঝেন তো, নিজেকে শেষ করে দেয়। আহা! এর মধ্যে কি সওয়াব আছে? কল্পনা করেন ধর্মান্ধতা কি ভয়ঙ্কর জিনিস। এদেরকে কেউ বা কারা, কোনো মোল্লা গোষ্ঠী বা কেউ হয়তো শিখিয়েছে, তুমি ওরা সন্ত্রাসী, ওদেরকে মেরে দাও, তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু সে আত্মহত্যা করে সারা জীবনের জন্য জাহান্নামে চলে গেল। ১, সে তার জীবনটা দিয়ে দিল। ২, সে সারা জীবনের জন্য জাহান্নামে চলে গেল। এটাকে বলে ধর্মান্ধতা। আমাদের দেশেও এই ধর্মান্ধতা কম বেশি আছে। কার থেকে শুনেছেন অমুক খারাপ, অমুকের এটা খারাপ, ওইটা খারাপ, অমুকে বলেছে, তমুকে বলেছে, অমুকে বলেছে, তমুকে বলেছে, বাস্তবে জানে না। শুধু অমুক তমুকের উপরে ডিপেন্ড করে আছে। তো বড় দাড়ি, বড় টুপি, বড় পাঞ্জাবির মধ্যে ইসলাম নয়। ইসলাম কোনো পোশাকে না। ইসলাম হলো জ্ঞানে, বিশ্বাসে, কোরআন এবং হাদিস থেকে অনুসৃত কি নির্দেশনার মধ্যে। তো করাচির গুলিস্তানে অ্যাটাকের পর বড় ফ্রেমে অভিযান চালানো শুরু করেছিল পাকিস্তান, তার নিরাপত্তা বাহিনী। এরপর পাকিস্তান কি করলো? তারা খাইবার পাখতুনখোয়া, পাক আফগান সীমান্তে ব্যাসিভ আকারে, বড় আকারে অভিযান শুরু করেছে। সেই সময় এই ফিতনাতুল খাওয়ারিজমের অর্থাৎ টিটিপির ২৯ সদস্যকে হত্যা করেছে। 29 মেম্বার্স। ক্লিয়ার? অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী, ইন্টেলিজেন্স, নিরাপত্তা বাহিনী, পুলিশ, রেঞ্জার্স, এফসি সম্মিলিত কাউন্টার টেররিজম যে টিম, তারা খাইবার পাখতুনখোয়ার মধ্যে এই টিটিপির শিকড় ধরে টান দিয়েছে। ২৯ জনকে ওপারে পাঠিয়ে দিয়েছে। এই ২৯টা লোকই কিন্তু মুসলিম। শুধু ধর্মান্ধতার জন্য তারা আরেকটি মুসলিম দেশে, কাদের? ভারতের মদদে এসে পাকিস্তানে হামলা করতে এসে জীবন দিয়ে দিল। এরপর পাকিস্তান আফগানিস্তানের ৩টি প্রদেশে বিমান হামলা শুরু করে এবং সেখানে অনেক সাধারণ মানুষও প্রাণ হারায়। স্বাভাবিক, সন্ত্রাসীরা তো একটা সন্ত্রাসী গর্ত বানিয়ে বসে থাকে না। সন্ত্রাসীরা স্বাভাবিক মানুষের সাথে চলাফেরা করে, বিভিন্ন গ্রামে বসবাস করে। তো একজনকে মারতে গেলে ৫ জন মরে যায়, এটি স্বাভাবিক উপর থেকে অ্যাটাক করলে। তো পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের ৩টি প্রদেশে বড় আকারে আক্রমণ চালায়। বেশ কজন সাধারণ মানুষও প্রাণ হারায়, অনেক সন্ত্রাসী প্রাণ হারায়, অনেকে আহত, প্রায় ২ শতাধিকের মতো আহত হয়েছে। আফগানিস্তান বলছে তারা পাকিস্তানের এই হামলার কড়া জবাব দেবে। তার মানে আফগানিস্তান পাকিস্তানে আবারও হামলা করবে। এতে করে কিছু পাকিস্তানি মরবে, কিছু আফগান মরবে, কিছু পাকিস্তানি, কিছু আফগান। পুরোপুরি সুবিধাটা নেবে কি নরেন্দ্র মোদী। আফসোস, এইসব লম্বা পাঞ্জাবি আর দাড়িওয়ালা হুজুরদেরকে পেছন থেকে ওই আইকালা বাঁশের সঙ্গে একটু কাটা কিছু মিশিয়ে দিতে হবে। আমার সত্যিকার অর্থে মূর্খ আলেমদেরকে খুব ঘৃণা হয়। মূর্খ আলেম বলছে, আলেমদের না, মূর্খ আলেমদের। অনেক বড় বড় দাড়িওয়ালা দেখবেন এই নির্বাচনের আগে মাসালা দিছে, অমুক দলকে ভোট দিবেন না, অমুকরা কাফের। তাদের কাছে কাফের ঠিক আছে, হুজুর খারাপ আছে। আল্লাহ এদের জন্য কি করবে আল্লাহ ভালো জানে। একটা ছোট্ট হিস্টরি শুনে আমি একটা গুরুত্বপূর্ণ খবরে চলে যাই। যখন ঈসা আলাইসাল্লাম তিনি ইসলামের মানে আল্লাহর নির্দেশের বাণী পৌঁছানো শুরু করলেন, তখন ইহুদিরা খেপে গেল। ইহুদিরা কি করলো? তাকে হত্যার জন্য টাইটুনাসের নেতৃত্বে, ইহুদি নেতা টাইটুনাস, তার নেতৃত্বে ঈসাকে হত্যার পরিকল্পনা করলো। হযরত ঈসা আলাইসাল্লাম তিনি কি করলেন? তিনি মসজিদুল আকসায় গিয়ে আশ্রয় নিলেন এবং তাকে এই আশ্রয়ে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তার একটি হাওয়াইর সম্প্রদায়। এই হাওয়াইর সম্প্রদায় এদেরকে বলে ধোপা। এরা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে গ্রহণ করেছিল। যখন ইহুদিরা তাকে মারার জন্য প্ল্যান করছিল, তারা মসজিদুল আকসা মানে বাইতুল মুকাদ্দাসে এই হাওয়াইর সম্প্রদায় আশ্রয় নিল হযরত ঈসাকে নিয়ে। এরপর টাইটুনাসের নেতৃত্বে সেখানে হামলা করা হয় মসজিদুল আকসায়। আল্লাহ কি করলেন? তার প্রিয় নবীকে হযরত ঈসাকে তুলে নিয়ে গেলেন সসম্মানে। কিন্তু ওই যে টাইটুনাস ইহুদি, এটা আমি একটা বই থেকে সংগৃহীত তথ্য দিচ্ছি আপনাদের, যদি কোনো ভুল থাকে ক্ষমা করবেন, বাট আমি পড়েছিলাম একটা খুব মূল্যবান বই থেকেই বলছি যে টাইটুনাসের নেতৃত্বে ইহুদিরা
ঈসা আলাইসাল্লামের উপর হামলা করতে আসছে, আল্লাহ ওই টাইটানাসকে ঈসা আলাইসাল্লামের চেহারায় রূপ দিয়ে দিলেন। ইহুদিরা তার নেতা টাইটানাসকেই ঈসা ভেবে পিটাইয়া তক্তা বানাইয়া কুশবিদ্ধ করে মেরে দিয়েছে। তো পরের দিন আল্লাহ তো ঈসা আলাইসাল্লামকে নিয়ে চলে গেছেন। তো তিনি কিয়ামতের আগে আবার আসবেন, আমাদের মাঝে আবার আসবেন হযরত ঈসা আলাইসাল্লাম। তো ইহুদিরা পরের দিন তারা খুব উৎসব করতেছে, তারা তো ঈসারে মেরে দিয়েছে। ভুল ধর্ম নিয়ে আসছে, ভুল কিছু আসছে, ভুল নবী। ইহুদেরই একমাত্র প্রকৃত সত্য, সব ঠিক, আর বাকিরা সব ভুল। পরের দিন তারা এসে দেখে সেই ক্রুশবিদ্ধ যেখানে ঈসাকে মেরে, মানে ঈসার রূপে টাইটানাসকে মেরে ঝুলিয়ে রেখেছে, এসে দেখে যে আয় হায়, এটা তো ঈসা না, আল্লাহ আবার রূপ পরিবর্তন করে দিয়েছে, টাইটানাসকে টাইটানাসের রূপে দিয়ে দিয়েছে। আমরা এটা কি করলাম? আমরা আমাদের নেতাকে মেরে দিলাম। তারা সেখান থেকে শোক জানাতে ওই যে তাকে ক্রুশবিদ্ধ করছে, ওইটাকে একটা ছোট দড়িতে, গলায় ফাঁসির যে দড়িতে এরকম একটা দিয়ে তারা প্রতিবাদ বা নিজেকে আত্মসমালোচনার জন্য ঝুলিয়েছে। অনেকে বলে যে নাকি সেই আধুনিক সভ্যতার টাইটানাসের টাই থেকে এই টাইটা আসছে, এরকম বলা হয়। তো যেই ঈসার অনুসারীরা আজকের যারা আমরা ব্রিটিশ বা যারা এক কথায় খ্রিস্ট ধর্মের, তারা এই সত্যটা কি জানে না জানে না যে তাদের ধর্মের লোকদেরকে ইহুদিরা মানে তারা ঈশ্বরের পুত বলে, আর ছেলে বলে, ঈশ্বরের সন্তান বলে যাকে, যদি এটা ঠিক না, ঈশ্বরের কোনো সন্তান নেই। ইহুদিরা মেরেছিল এটুকু তারা জানে না, নাকি জানে? কিন্তু দেখেন তারা আমাদের শত্রু বানিয়ে তারা নিজেরা এক হয়ে আছে, ইহুদি খ্রিস্টান, কিন্তু আমরা মুসলিমরা শত্রু। তো আমাদের হুজুরদের মধ্যে একটা গ্রুপ আছে যারা শত্রুকে শত্রু না বলে তার রাজনৈতিক অপোনেন্টকে শত্রু বানিয়ে দেয়। দেখবেন একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলকে পছন্দ করে না, তাদের চোখে আওয়ামী লীগ বিএনপি ঠিক আছে, বুঝছেন, কিন্তু তাদের চোখে তা মানে জামাতের চোখে চরমনায়, চরমনায় চোখে জামাত, এরা একে অপরের কাদা ছোড়াছড়ি করে। তো এই অবস্থাটা হলো এরকম। পাকিস্তানের মধ্যে আফগানিস্তান, তারা শত্রু হয়ে গেল পাকিস্তানের, অথচ পুরো পাকিস্তান শক্তি ব্যবহার করে এখান থেকে সমস্ত বিদেশিদের সরিয়ে তালেবানদের হাতে ক্ষমতা দিয়েছে। যে ভারত 20 বছর শোষণ করছে, সেই ভারত এখন তাদের বন্ধু, আর পাকিস্তান হয়ে গেল শত্রু। এই মোল্লাদেরকে দিয়ে পৃথিবী চলবে না, যত যাই বলেন না কেন। আমার কথা হয়তো অনেকে কষ্ট পেয়েছেন। আমি বলছি ইসলাম জ্ঞানের জায়গা, ইসলাম পোশাকের মধ্যে না, আর গোরামির মধ্যে না। আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে আসে। চীনের একজন চিংহুং একজন প্রফেসর, এই লোকের বক্তব্যটি আমরা আপনাদেরকে আগে বলেছিলাম, মনে আছে? চিংহু, তিনি হলেন চীনের একজন গুরুত্বপূর্ণ প্রফেসর। তিনি আমেরিকা ইরানের যুদ্ধ শুরুর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তিনি বলেছিলেন ইরানের কাছে আমেরিকা হারবে। দেখেন আমরা কিন্তু দেখেছি হেরে গেছে। আরো কিছু ভবিষ্যৎবাণী করেছেন যে এখনো ফলেনি। তো তিনি আরেকটি কথা বলছেন যে আমেরিকা এই গরমের জন্য তারা সরে গেছে যুদ্ধ থেকে। 6 মাস পর আমেরিকা আবার ইরানে অ্যাটাক করবে এবং আমেরিকা ইরানের 6 লক্ষ মার্কিন সেনা দিয়ে স্থল অভিযান চালাবে। পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আজকে স্টেটমেন্ট দিয়েছেন যে শীঘ্রই ইরানের সাথে ইসরায়েলের আরেকটা যুদ্ধ বাঁধতে যাচ্ছে। কে বলছে? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, যে ইরানের সাথে তাদের বড়সড় যুদ্ধ হবে এবং খুব শীঘ্রই এটা বড় তৃতীয় বৃহত্তর যুদ্ধ শুরু হতে পারে, ইসরায়েল বলছে। চীনের যিনি প্রফেসর, তিনি আরো বলছেন যে ইরান এই যুদ্ধে প্রত্যেকটি ফ্রন্টে সর্বোচ্চ শক্তি ব্যয় করবে। অর্থাৎ আমেরিকা যদি স্থল অভিযানে প্রবেশ করে, ইরান এবং আমেরিকার 1 to 1 মুখোমুখি সংঘর্ষ হবে। কারণ এই পর্যন্ত যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তির নামে যা কিছু হয়েছে আমরা দেখি সব ইরানের পক্ষে গেছে। ইরান 300 বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য পাচ্ছে, ইরান 105 বিলিয়ন ডলার পাচ্ছে। ইরান তার উপর নিষেধাজ্ঞা চলে গেছে, হরমুজ তার আন্ডারে চলে গেছে, সে এখন তেল গ্যাস সব বিক্রি করতে পারছে। মানে ইরানের গত 50 বছরে যা ছিল না সব ইরান একসাথে পেয়েছে, আমেরিকা সব দিয়েছে। এটা কি আমেরিকা ইসরায়েল মানবে কোনোদিন? এটা সম্ভব? প্রফেসর বলছেন আমেরিকা একটা বড় যুদ্ধের যেমন প্রস্তুতি নিচ্ছে, ইরানও একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্টগুলো,
এগুলো প্রত্যেকটা পথ যে ধ্বংস করা হয়েছে, ইরান এগুলো রিব্যাক করছে। আবার ইরান আমেরিকার সম্ভাব্য যুদ্ধের পরিকল্পনা মাথায় নিয়ে তার সর্বোচ্চ যুদ্ধ কৌশল প্রণয়ন করছে। এক, ইরান সাগরে লড়াই করবে, ইরান আকাশে লড়াই করবে, ইরান স্থলে লড়াই করবে। এর জন্য ইরানের প্রক্সিগুলোর হাতেও ইরান যথেষ্ট পরিমাণে অস্ত্র পৌঁছে দিচ্ছে। তার বক্তব্য এটা প্রমাণ করে। এখন যে শান্তির নামে যেই সিগনেচার হয়েছে, এমইউ নাকি এমওইউ, এগুলো কিছু টিকবে না। আজকের আল জাজিরার সংবাদ কি বলছে? আল জাজিরার সংবাদ হলো যে সপ্তাহের শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর আবারও কূটনীতির দিক মনোযোগ ফিরেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মঙ্গলবার দোহায় দুই পক্ষ আলোচনায় বসবে। কিন্তু সোমবার ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি এই সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার ধারণাটি প্রত্যাখ্যান করেছেন এবং এর পরিবর্তে বলেছেন যে কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সদস্য মেহেদি ফাইজলি এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, মানে সুপ্রিম লিডার মুস্তফা খামেনির যিনি কার্যালয়ের সদস্য, তিনি টেলিভিশনকে জানিয়েছেন যে হরমুজ প্রণালী ও অন্যান্য বিষয়ে মৌলিক মতবিরোধের কারণে ইরানি আলোচকরা রবিবারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিল করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পারস্পরিক হামলা এবং আলোচনায় ফিরতে ইরানের কোনো তাড়া বা চাপ নেই। যদিও ট্রাম্প বলছে ইরানের আগ্রহ বেশি, এটা মিথ্যা। এই বিষয়টিকে তুলে ধরে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যে কোনো আসন্ন আলোচনা পূর্ব নির্ধারিত বিষয়গুলো বাস্তবায়নের উপর কেন্দ্র করেই থাকবে। বিশেষ করে হরমুজ প্রণালীর ক্ষেত্রে, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এবং যুদ্ধের সময় ইরান এটিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমরা একটা বিষয় স্পষ্ট হলাম যে আমেরিকা কাতারের আবারও যে আলোচনার কথাটি বলছে, রবিবার এটি প্রত্যাখ্যান করছে ইরান। এটি সোমবারে ইরান আবার আশা করছে। জেরার্ড কুশনার এবং তার উইটকফ তারা কাতারে পৌঁছে গেছে। ইরান সেখানে হয়তো শীঘ্রই যাচ্ছে। আবারও আলোচনা দুই দেশ বসবে। কিন্তু এই আলোচনা হচ্ছে, আবার হঠাৎ করে দুই দেশের মধ্যে পাল্টা আক্রমণের ঘটনা ঘটছে। সবকিছু মিলে চীনের সেই চিং হুয়াং তার প্রফেসরের বক্তব্য অনুসারে দুই দেশ আসলে 6 মাসের একটা বিরতি নিয়েছে, মোটামুটি ধারণা করছেন তিনি, এবং বলছেন উভয় পক্ষ একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে গরমটা কমে যাবে, আমেরিকা তার যে ঘাটতি বা তার যেই দুর্বলতা পূরণ করবে, ইরানও এই 6 মাস তার শক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে নেবে, প্রতিবেশী বন্ধুদের কাছ থেকে তার যা যা পাওয়ার পেয়ে নেবে। এই স্থল অভিযানের জন্য ইরান তার প্রস্তুতি নিচ্ছে, আকাশের জন্য এবং সাগরে, প্রত্যেকটা ক্ষেত্রে দুই দেশের মধ্যে। কারণ দুই দেশের এই মুহূর্তে যে আবহাওয়াটা, মনে হচ্ছে যে জোর করে দুজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। তো জোর করে বিয়ের সংসার তো আসলে বেশি দিন টিকে না, এরকমটি মনে হচ্ছে। তারপরও আমরা চাই আর যেন যুদ্ধ না লাগে। আমরা চাই আমেরিকা এবং ইরান দুজনেই শান্তির পক্ষে যেন হাঁটে। আমেরিকা যেন পেছন থেকে ছুরিটা না মারে ইসরায়েলের কুপরামর্শে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।